बिस्मिल्लाह रहमान रहीम। আসসালামু আলাইকুম ও আদাব। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গতকাল ঠিক না পরশুদিন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার টার্ক বিবিসি হার্ট টকের স্টিফেন শাকুরকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি একটা কথা বলেছেন, যে কথাটি আমরা প্রথম থেকেই বলে আসছি এবং তিনি বলেছেন যে জাতিসংঘের থেকে মানে তাদের দপ্তর থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে 3 তারিখে জানিয়ে দেওয়া হয়েছে, বা তার আগে 3 তারিখটা মেনশন করেনি, বাট বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে তাদেরকে জাতিসংঘের যে শান্তি মিশন আছে সেখানে থেকে ফেরত পাঠানো হবে, এই হুমকি দেয়া হয়েছে। এবং তিনি খুব গর্বের সাথে বলেছেন যে এই কথার পরই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেছেন। এবং তিনি ঢাকায় আসছেন, ছাত্ররা তাকে অনেক অভিনন্দন জানিয়েছে, অনেক সাধুবাদ জানিয়েছেন। মানে তাতে করে উনি বুঝালেন যে তার ভূমিকা এই যে সরকার পতন হলো শেখ হাসিনার, এটার উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কথা তিনি কখন বলেছেন, মানে কিসের প্রেক্ষিতে এই কথাটা তিনি বলেছেন? এই কথাটা বলেছেন তিনি ওনাকে যখন অভিযুক্ত করা হলো যে গাজায় মানে মানবাধিকার কমিশনের কোনো ভূমিকা পৃথিবীতে এখন আর নেই, তাদের কোনো কার্যকর কোনো ভূমিকা নেই, তাদের কথা কেউ শুনে না। যেমন গাজায় কেউ শুনেনি, ইউক্রেনে শুনেনি, নিকারাগুয়ায় এই অবস্থা হচ্ছে, সেখানেও কিছু হচ্ছে না। তো তারা তো একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত। ওই কথাকে সে ডিফেন্স করতে তিনি যে বাংলাদেশের প্রসঙ্গটা বলেছেন যে খুব ইচ্ছাকৃতভাবে বা প্রি প্ল্যান্ড না, এটা উনি নিজেকে আত্মরক্ষার স্বার্থে উনি বুঝাতে চেয়েছেন যে না, জাতিসংঘ এখনো শেষ হয়ে যায় না, আমাদের ভূমিকা এখনো আছে, আমরা সেই ভূমিকা পালন করেছি। আপনারা যদি দেখেন যে বাংলাদেশের সর্বশেষ যে পরিস্থিতি, সেখানে আমরা এইভাবে হস্তক্ষেপ করেছি এবং সেখানে এই কাজগুলো হয়েছে, তাতে ওনারা গর্বিত। এখন কথা হচ্ছে যে এটা হলো একদিক, জাতিসংঘ একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, বৈশ্বিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কিছু ম্যান্ডেট দেওয়া আছে, কিছু কার্যকরণ করা আছে, যারা এগুলি এইভাবে করবে। কিন্তু তারা যে ব্যবস্থাটা নিয়েছে বা যে পদক্ষেপটা নিয়েছে বাংলাদেশের ব্যাপারে, সেনাবাহিনীকে যেই সতর্কবাণী দিয়েছে বা যে হুঁশিয়ারি দিয়েছে, এক ধরনের ব্ল্যাকমেইল এটাকে বলে, যে তোমরা এটা না করলে আমরা এটা করব, বিকজ সেনাবাহিনী অলরেডি মাঠে। তো এখন এই কাজটা তো গোপন করার কথা না, তারা তো কোনো পক্ষ না, তারা হলো শান্তির পক্ষে, মানবাধিকারের পক্ষে, আইনের শাসনের পক্ষে, সবার পক্ষে, জনগণের পক্ষে। তো তারা এই কাজটা কি করলো? গোপনে করলো। কেন এটা গোপনে করলো তারা?
তাদের তো উচিত হলো তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে করবে, ঘোষণা দিয়ে তাদের ওখানে সংবাদ সম্মেলন করে এখানে চিঠি লিখে জানিয়ে দিবে, সংবাদ সম্মেলন করবে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা চাই না সেনাবাহিনী সেখানে জনগণের বিরুদ্ধে কোনো গুলি চালাক বা কোনো ব্যবস্থা নেই। এটা আন্দোলনের ব্যাপার, সরকার ব্যাপার, তারা সিদ্ধান্ত নেবে এবং শান্তিপূর্ণভাবে যেন হয়, এটা আমরা চাই, এই তো ব্যাপারটা। কিন্তু তারা সেটা না করে তারা গোপনে সেনাবাহিনীকে বলে দিল, তোমরা সরকারের পক্ষে সরকারের নির্দেশ পালন করলে আমরা তোমাদের উপরে ব্যবস্থা নিল। গোপনে কেন গোপন করলো? গোপন করলো এই জন্যে যে তারা যদি প্রকাশ্যে বলতো স্বাভাবিকভাবেই সরকার সেনাবাহিনীকে সেখান থেকে অফ করে দিত, খুব স্বাভাবিক। সেনাবাহিনীকে আমাদের দরকার ছিল না যে সেনাবাহিনী দিয়ে আমাদেরকে এই 2, 4, 10, 20, 25 হাজার 50 হাজার লোকরে আন্দোলনকে ঠেকাইতে হবে না। সেনাবাহিনী এর আগেও 13, 14, 15 সালে অনেক বড় আন্দোলন হয়েছে, মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস, 3 মাসের অধিক 93-94 দিনের খালেদা জিয়া যে আন্দোলন করছে, ঘরে ফিরে যাবে না, অফিসে আইসা থাকছে, এটা অনেক বড় আন্দোলন হয়েছে। রাস্তাঘাট কেটে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে, এটা তো শুধু ঢাকা, সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে, রাস্তাঘাট কেটে দেওয়া হয়েছে, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, স্কট দিয়ে তারপরে এক্সপোর্টের মাল চিটাং পোর্টে নিতে হয়েছে, স্কুল কলেজ সব বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ, মানুষের মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। সেখানে একটা বিশাল মানে সন্ত্রাসী দেশ হিসাবে এটা এখন তখন প্রতিফলিত হয়েছে, প্রতিগণিত হয়েছে সবার কাছে। সেই অবস্থা তো হয় নাই এখানে, তখনই সেনাবাহিনী নামানো হয় নাই। এখন সেনাবাহিনী নামানো হয়েছে কি কারণে? যাতে এই বিশৃঙ্খলা, এই সন্ত্রাসী কর্মকাণ্ড যেন দ্রুত স্প্রেড না করে। আর সন্ত্রাসীরা যেভাবে এই টিভি স্টেশন, দুর্যোগ মন্ত্রণালয়, এই আইসিটির ডিপার্টমেন্টের বিভিন্ন জিনিসই, সরকারি প্রতিষ্ঠান, মেট্রো রেল যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাতে তো কিছুক্ষণ পরে দেখা যাবে এয়ারপোর্ট জ্বালিয়ে দিবে। এই যে সন্ত্রাস, এইটা যেন স্প্রেড না করে, যার জন্য আর্মিকে ডিপ্লয় করা হয়েছে। আর্মিকে তো কাউকে মারার জন্য ডিপ্লয় করা হয় নাই। তো সেই ক্ষেত্রে সরকার যদি জাতিসংঘের থেকে ওই নির্দেশনা আসতো ওপেন, তাহলে সরকার এদেরকে উঠিয়ে নিয়ে আসতো, দরকার ছিল না। আমাদের অনেক টুলস আছে, আমরা রাজনৈতিকভাবে আমরা বলেছি মিছিলের প্রেক্ষিতে আমরা মিছিল দিয়ে সেটা মোকাবেলা করব, মিটিংয়ের জনসভার প্রেক্ষিতে জনসভা দিয়ে আমরা সেটা মোকাবেলা করব, আর সন্ত্রাসকে আমরা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে মোকাবেলা করব। এই ছিল সরকারের নীতি, এই ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। কিন্তু এখানে কি হলো, সব কথা আমি বলতে পারবো না, এখনো সেই সময় আসে নাই, এখনো বিষয়ের সেন্সিটিভিটি এখনো রয়ে গেছে। সো আই ক্যানট এক্সপ্লেইন ইউ each and every point. There are a lot of points, issues to discuss, to expose, but এখনো সেই সময়টা এখনো আসেনি যে আমরা বলতে পারবো, বলা উচিত হবে না। আমরা চাই না বাংলাদেশ আর্মি শেষ হয়ে যাক, আমরা চাই বাংলাদেশ আর্মি একটা শক্তিশালী আর্মি হিসেবে থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী যেই ফোর্সেস গোল সেট করেছে 2030 সাল পর্যন্ত, আমরা চাই সেনাবাহিনী সেই পর্যায়ে, বাংলাদেশ সেনাবাহিনী না, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী সবাইকে নিয়ে সেই সশস্ত্র বাহিনীকে আমরা সেই পর্যায়ে শক্তিশালীভাবে করব। কিন্তু সব কিছু যদি উদ্ঘাটিত হয়ে যায়, সেনাবাহিনীর অস্তিত্বই হুমকির সম্মুখীন হয়ে যাবে। তো ওই যে তারা গোপন করলো, এই গোপন করার মানেটাই হচ্ছে তারা একটা পক্ষ নিয়েছে, তারা শেখ হাসিনা বিপক্ষে অবস্থান নিয়েছে গোপনে, এবং সেটা তাদেরকে নিয়ন্ত্রণ করে কি? তাদেরকে নিয়ন্ত্রণ করে স্টেট ডিপার্টমেন্ট, মূলত আনঅফিসিয়ালি, এবং সিআইএ, পরিকল্পনাগুলি সিআইএ করে। তো তারা তাদেরকে যেভাবে ডিকটেট করেছে, তারা সেইভাবে প্লে করেছে। এটা যদি ওপেন করতো তারা, এই নির্দেশনাটা বা এই সতর্কবাণী দিত, তাহলে তো আর এই ঘটনা ঘটে না, তাহলে তো আমাদের প্রস্তুতি নিতে পারি, আমরা সব কিছু আমরা সেভাবে গুছিয়ে নিতে পারি। কিন্তু আমরা যাতে না গুছিয়ে এই সেনাবাহিনীর উপরে আমরা নির্ভরশীল হই,
আমাদের কর্মী নেতাকর্মী, আমরা তো 4 তারিখে বিকাল পর্যন্ত কি দেখা গেল, এই ঢাকা শহরের 75 to 80% জায়গা আমাদের নিয়ন্ত্রণে, মাত্র সামান্য যাত্রাবাড়ির আর এই বাড্ডার একটা কর্নারে এই জায়গাটা একটু ডিস্টার্ব ছিল, আদারওয়াইজ এভরিথিং ওয়াজ আন্ডার আওয়ার কন্ট্রোল। কিন্তু সেই জায়গার থেকে তারা আমাদের এই লোকগুলিকে উইথড্র করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করলো যে আমরা সব ট্যাকেল করতেছি। কেন? আমরা তখন এই সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভরশীল, যেহেতু একটা সিচুয়েশন হয়ে গেছে, এই সিচুয়েশনটা আমরা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করব। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা হলো যে শান্তিপূর্ণভাবে, যতটা শান্তিপূর্ণভাবে করা যায় আমরা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করব। আমাদের তো সেই শক্তি ছিল। আমাদের ঢাকা শহরে 5-7 লাখ ওই কমিটিতেই সদস্য ছিল, সাপোর্টার বাদই দিলাম। ঢাকার আশপাশ থেকে আমরা আরো 5-10 লাখ লোক আনতে পারি, এগুলো ব্যাপারই ছিল না। মানুষ দিয়ে কি লোক সংখ্যা দিয়ে যদি তাদেরকে সাপ্রেস করার আমাদের ইচ্ছা থাকতো, তাহলে তারা ঘর থেকেই বের হইতে পারতো না। তো বিষয়টা দাঁড়াইলো, তারা এই জাতিসংঘ যে বিষয়টাকে গোপন রাখার কারণে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তাদের রোলটা অ্যালাইভ রাখলো। আমরা তাদের উপর সরকার তাদের উপর নির্ভরশীল থাকলো। তো কি হলো, ওই যাদের উপরে আমরা নির্ভরশীল থাকলাম, যাদের উপরে আমরা দাঁড়িয়েছিলাম, তারা সেই ইটটা ঠিক সময় মতো তারা সরিয়ে নিল, আমরা পড়ে গেলাম। এই তো ঘটনা। তারপরে আরো কিছু আছে, সেটা আমি এখন আর আলোচনায় আনবো না, সেটা আমি বলবো না। তো এই যে কাজটা, তো আমাদের সেনাবাহিনীর অবস্থাটা কি দাঁড়ালো, এই 11-11 সময় একই ঘটনা, ঠিক মানে একই ঘটনা। তখন হলো যে মেসেজ আসছে জাতিসংঘ এটা করবে না, জাতিসংঘ এটা করতে হবে। পরে বললো যে না, এটা ভুয়া চিঠি, কিন্তু কাজ তো তারা জাতিসংঘের নাম দিয়ে সেরে দিল। তো এখন জাতিসংঘের এই প্রেশারটা কেন আমাদের আর্মির উপরে প্রেশার মনে হয়? কেন দেশের স্বার্থের বাইরে হইলেও তারা সেটাকে তাদের স্বার্থ হিসাবে তারা সেটাকে মানে আফোর্ড করে, প্রোটেক্ট করে তাদের নিজেদের স্বার্থ। তার স্বার্থটা কি? এক পিস মিশন দিয়া আজকে যদি ওয়াশিংটন থেকে জাতিসংঘকে বলা হয়, বলে দাও যে ইউনুসকে যদি 3 ঘন্টার মধ্যে কাশিমপুর কারাগারে না নেয়, তাহলে আমরা জাতিসংঘ থেকে তোমাদের কাট অফ করবো। আর্মি দৌড়ে যে ইউনুসকে কাশিমপুর কারাগারে নিয়ে যাবে। তো এই যদি হয় আমাদের রাষ্ট্রের অবস্থা, যে তারা চাকরি করবে বাংলাদেশে, বেতন পাবে বাংলাদেশের জনগণের টাকায় তারা তাদের সংসার ভরণ পোষণ সবকিছু করবে, আর নির্দেশনা পালন করবে ওয়াশিংটনের বা জাতিসংঘের। কেন? যদি না পালন করে কি হবে? তারা তো নির্দেশনা পালন করবে যে সরকারের চাকরি করে, যে রাষ্ট্রের চাকরি করে। সেটা না করে সেই রাষ্ট্রের বিরুদ্ধে, সেই সরকারের বিরুদ্ধে কেন তারা অবস্থান নেয়? তাদের স্বার্থে। তাদের স্বার্থ কি? ওই একটা চাকরি, মিশনে যাবে, চাকরি পাবে, বছর শেষে 2 বছর চাকরি করবে, কোটিপতি হয়ে যাবে। এই স্বার্থের জন্য, তাদের স্বার্থের জন্য তারা যখন তখন যেখানে সেখানে বন্দুক ধরে। এটা তো চলতে পারে না, এটা তো কোনো নীতি হতে পারে না। এটা তো কোনো মানে এটা তো জাতীয় স্বার্থ হতে পারে না। এখন কেউ হয়তো প্রশ্ন তুলবে যে দেশের মানুষের মানে স্বার্থে তারা দাঁড়িয়েছে। দেশের মানুষের স্বার্থে দাঁড়িয়েছে। দেশের রাজনীতি দুইটা, একটা হলো ভোটের, একটা হলো আন্দোলনে। ঠিক আছে, হয় ভোটে সরকার পরিবর্তন হবে, নাহলে আন্দোলন করে পরিবর্তন হবে। বাংলাদেশের 18 কোটি লোকের কথা বাদই দিলাম। এই শহরে 2 কোটি লোক বসবাস করে। 2 কোটি লোকের 10% লোক যদি রাস্তায় নামে, 20 লক্ষ লোক রাস্তায় নামতে হবে। দ্যাট ক্যান বি এ সিম্বল অফ পপুলারিটি, অফ ডিজায়ার অফ দি পিপল। তারা তো 1 লাখ লোক জোগাড় করতে পারে নাই। শহীদ মিনারে সভা করছে সর্বোচ্চ, যেদিন 1 দফায় চলে গেল হঠাৎ করে, সেই দিন তো কত লোক হয়েছে? 40, 50, 60 হাজার, 70 হাজার, এই তো। 50 হাজার, 60 হাজার বা 1 লক্ষ লোক দিয়ে যদি আপনি 18 কোটি লোককে জাজমেন্ট
লোকের উপর মানে মতামতের জাজমেন্ট নেন, এটা তো হয় না। এটা তো হয় না, এটা তো আন্দোলন, এটা তো জনগণের আকাঙ্ক্ষা না। জনগণের আকাঙ্ক্ষা এভাবে প্রকাশ করা যায় না, সন্ত্রাস করে, জ্বালিয়ে পুড়িয়ে, মেট্রো রেল জ্বালিয়ে, বিটিভি জ্বালিয়ে, ওই বিল্ডিং জ্বালিয়ে, তারপরে গণভবন জ্বালানোর মানে ইয়ে দিয়ে, হুমকি দিয়ে। এটা তো গণতান্ত্রিক আন্দোলন না। আন্দোলন তো আমরা অনেক করেছি, স্বাধীনতার আগেও করেছি, স্বাধীনতার পরেও করেছি, 90 তো আন্দোলন করেছি। এর চেয়ে অনেক বড় আন্দোলন হয়েছে। তখন মানুষ ছিল এখনকার অর্ধেকেরও কম। তারপরে আমরা এক একটা মিছিল করেছি, মিছিলে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, এক একটা মহাসমাবেশ করেছি মানিক মিয়া এভিনিউতে, ওইদিকে আসাদ গেট, ওইদিকে এই 27 নম্বর, ওইদিকে ফার্ম গেট, এদিকে সমস্ত কিছু সংসদ ভবন টবন। তখন তো মানিক মিয়া এভিনিউ এত ছোটও ছিল না, গাছগাছরা ভরে গেছেন, 6 লাখ হয়ে যেত, 10 লাখ 20 লাখ লোক হয়ে যেত। এরশাদ বিরোধী আন্দোলন করেছে 15 দল, 7 দল, 5 দল, এক একটা সমাবেশে লক্ষ লক্ষ লোক সমাবেশ হতো। ওইটা রিপ্রেজেন্ট করতো জনগণকে। আর কয়েকজন ছাত্র এলো, ছাত্ররা তো জানে না কি হচ্ছে, ওরা তো ঘন্টায় ঘন্টায়, দিনে 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 এগুলি করেছে। যেইভাবে ডিকটেট করা হয়েছে, যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, সেইভাবে তারা পালন করেছে। আগামীকাল কি হবে তারা তা জানতো না। ডক্টর ইনু যে বলেছে মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান, ইট ওয়াজ লাইক দ্যাট অ্যান্ড ইট ইজ স্টিল অনগোয়িং। আমাদের কথা হলো যে সেখানে যে সেনাবাহিনী আমাদেরকে দেশ স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষক, তারা কেন পলিটিক্সের মধ্যে জড়িত হয়ে এই পরিস্থিতি সৃষ্টি করলো? একবার না, বহুবার। তো এই সেনাবাহিনী কি জবাবদিহি করবে না জনগণের কাছে? অবশ্যই করবে। সেনাবাহিনী আমি অ্যাজ এ হোল বলবো না, এখানে সেনাবাহিনীর যারা নীতি নির্ধারক। এখন কেন এটা তো একদিন ওই ভলকার টার্ক যে বলল, ওইখান থেকে তো শুরু হয় না, শুরু আগের থেকে হয়েছে, অনেক আগের থেকে প্ল্যান প্রোগ্রাম অনেক কিছু। সেগুলি নিয়ে আমি আলোচনা, আমরা প্রত্যেকটা পয়েন্ট এবং আমরা জাতিকে বুঝিয়ে দিব কখন কে কিভাবে কি করেছে, কিসের আন্দোলন আর কিসের কি, কেন লাশ আসলো, কোত্থেকে লাশ আসলো, কারা লাশ ফেললো, কিভাবে কে কে কোথায় কিভাবে জড়িত। একদিনে তো আর এই 5 তারিখ হয় নাই, একদিনে 3 তারিখ সেনাবাহিনীর সব অফিসারদেরকে মিটিংয়ে ডেকে তারপরে সিদ্ধান্ত নিতে হয় নাই। এটা গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়েছে। তা কারা গ্রাউন্ড ওয়ার্ক করেছে এগুলো সব বের হবে। একটা অংশ, বিরাট একটা অংশ মাননীয় প্রধানমন্ত্রী জানে, আরেকটা অংশ আমরা জানি, আরেকটা অংশ অন্যে জানে, সব এগুলি কম্পাইল করা হবে, সব জানবে একদিন। এই দেশটা এইভাবে যাবে না, যেতে পারে না, যায় নাই অতীতে। এতে বড় ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, পার পেয়েছে? পায় নাই। আজকে যারা 5ই আগস্ট ঘটাইছে তারা কি পার পাবে? তারাও পার পাবে না, শুধু সময়ের ব্যাপার, একদিন সবই বের হবে। তবে শেষ কথা হচ্ছে, এই ষড়যন্ত্রের বড় একটা ভূমিকা জাতিসংঘ পালন করে এবং জাতিসংঘ এটার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। হ্যাঁ, আমেরিকা এটার সাথে ইনভলভ, মানে মূল শক্তিটা, চালিকা শক্তি তারা, কিন্তু তারা এটা কখনো স্বীকারও করবে না, এটা করার কথাও না। আমরাও চাই না স্বীকার করবো, আমরা দোষী সাব্যস্ত করবো, কিন্তু তারা স্বীকার করবে না। এটা যত বৈরী সরকারেরই আসুক, বাইডেন যেটা করেছে স্টেট লেভেলে, ট্রাম্প সেটা স্বীকার করবে না। অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি করতে পারে না, আমিও লোক উঠতাম না, বা এটা নর্মসের মধ্যে পড়ে না। তাহলে তো স্টেটকে গিল্টি করা হলো। স্বীকার করা মানে হলো স্টেটকে গিল্টি করা হলো। হয়তো ক্ষমতার জোরে আইসিসিতে তারা হবে না, বিচারের আওতায় যাবে না, কিন্তু বিশ্ব জনমতের কাছে তো তারা গিল্টি হয়ে গেল যে তারা এটা করলো, অতএব তারা এটা করবে না। কিন্তু তাদের কথার বাইরেও জাতিসংঘের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জাতিসংঘের নাই। জাতিসংঘের এই পিস মিশনে কত % কে যাবে না যাবে, এটা ভলকার টার্ক, গুতারেস, অ্যান্টনিও গুতারেস ঠিক করে না। এটা যারা জাতিসংঘ পয়সা খরচ করে চালায়, যারা এদের বেতন দেয়, তারা
যারা গুতারেসকে বেতন দেয়, যারা এই সেনাবাহিনীকে বেতন দেয়, তারা এটা ঠিক করে দেয় কোন দেশ থেকে কত নেবে, কার পারফরমেন্সকে কী করতে হবে না করতে হবে। অ্যান্ড দ্যাট রোল প্লেড বাই America, because they are 30% contributor of the whole expenditure. সো অনেক কথাই আছে, সব কিছু আস্তে আস্তে সামনে থেকে বলা যাবে। তো শেষ কথা হচ্ছে, বিপ্লব, অভ্যুত্থান, আন্দোলন এগুলি কিছুই না, এগুলি হলো বাহানা, সাইনবোর্ড। ষড়যন্ত্র হয়েছে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ সব মিলিয়ে যৌথ ষড়যন্ত্র। ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনতে হবে, সেটা যেই কয়েকদিনের জন্যই হোক। এটাই হলো মাস্টার প্ল্যান, এবং সেটা তারা সফল হয়েছে। আমাদের অনেকগুলো জীবনের বিনিময়ে, নিষ্পাপ জীবনের বিনিময়ে, দেশের বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির বিনিময়ে সর্বশেষ আমাদের মনের মন্দির 32 নম্বরকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তাদের সফলতা তারা অর্জন করেছে। ইনশাআল্লাহ এর কড়ায় গন্ডা হিসাবে জাতি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।